গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো শনিবার আর এখন দুপুর 2:05 বাজে। তো অনেক দেরি করে আজকের ব্লগটা শুরু করা হলো। আর সকালের কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে, তারপরে ভিডিও এডিট আপলোড সমস্ত কিছু করে তারপরে ব্লগটা শুরু করলাম। কারণ সকাল থেকে ব্লগ শুরু করলে না, তাহলে না আমি একটু পিছিয়ে পড়তাম। কারণ কালকে সকালবেলা বের হব, কালকে আমরা ঘুরতে যাচ্ছি। তো তো সেই জন্য ভাবলাম আগে আমার নিজের আর কি যে সমস্ত কাজগুলো রয়েছে, কঠিন যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আগে করি, তারপরে আমি এই আর কি ধীর স্থিরভাবে এখন ব্লগটা শুরু করব। তো অনেকগুলো জামা কাপড় ধোয়া কাচা করলাম, এক গামলা জামা কাপড় সকালবেলা ধোয়া কাচা করেছি, কিন্তু এখনও রোদ্রে মেলেনি। সেগুলো ছাদে নিয়ে যেতে হবে, 3 তলায় মেলে দিয়ে আসতে হবে। তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। পরশুদিন আমি কলকাতায় গিয়েছিলাম। তো ফেরার সময় যখন আমি আর কি সন্ধেবেলা ফেরার সময় যখন আমি হাবড়াতে নামবো, সেই সময় আমার জামাটা দেখো ছিঁড়ে গেছে। এই দেখো, এটা কিন্তু আমার নতুন জামাটা কিন্তু একদিনও ধোয়া হয়নি। এই জামাটা আমি পুজোর সময় কিনেছিলাম সিটি সেন্টার থেকে। তোমাদেরকে আমি দেখিয়েওছিলাম যে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে। ম্যাক্স থেকে মনে হয় নিয়েছিলাম। তো প্রচণ্ড ভিড় হয়, তো বনগা লোকালে তো খুব ভিড় হয়। বলছি তোমাদেরকে কি করে এটা ছিঁড়ে গেল। এই যে এই জামাটা, এটা কিন্তু আমার খুব পছন্দের জামা। এই যে সাদা চিকনের কাজ করা, এই মানে এই সাদা এই ডিজাইনগুলো আমি খুব পছন্দ করি জামার মধ্যে। তাই দেখো আমার নতুন জামাটা পুজোর সময় কিনলাম। সেদিন আমি যখন হাবড়া প্ল্যাটফর্মে নামছি, আমি তো সামনের দিকেই ছিলাম। তো আমি তো নেমে প্ল্যাটফর্মে নেমে আমি হেঁটে চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাচ্ছি, পর দেখি কি আমি আর যেতে পারছি না। দুপা হাঁটার পর দেখছি আমি আর এগোতে পারছি না। এর মধ্যে সবাই আমাকে বলছে, এই তোমার জামা আটকে গেছে, জামা আটকে গেছে। তো জামা আটকে গেছে। এবার আমি ভেবেছি কি যে ট্রেনের কিছুর সাথে মনে হয় আমার জামাটা আটকে গেছে। এই যে দেখো পেছন দিকে, এই যে এই দেখো, এই যে পেছনের দিকের এইটুকু এইভাবে তো আটকে গেছে। আমি তো হনহন করে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, এবার যখন টান লেগেছে তখন আমি পেছন ফিরে তাকালাম। আর তাছাড়া সেই সময় আমাকে সবাই বললো যে তোমার জামা আটকে গেছে। তো ওই যে ট্রেনের গেট থেকে বের হবার সময় মাঝখানে দেখবে একটা রডের মতো থাকে, আর দুই পাশ থেকে লোকজন ওঠানামা করে, আর মাঝখানে একটা রডের মতো থাকে। তো ওই আমি ভেবেছি কি যে ওই রডের কিছু একটা ব্রেকের সাথে মনে হয় আমার জামাটা আটকে গেছে। হ্যাঁ, কারণ ট্রেনের ভেতরটা না অন্ধকার ছিল, আমি ভালো করে দেখতে পাইনি। তা আমি এইভাবে পেছন ফিরে দেখছি কি রডের সাথে জামাটা এরকম করে আটকানো। হ্যাঁ, আমি তো টানাটানি করছি, জামা তো কিছুতেই খুলছে না। পরে আমি দেখি এই পাশে, আমি এই পাশ থেকে বের হয়েছি, মানে এই যে রডের এই পাশ থেকে আমি বের হয়েছি, আর ওই পাশ থেকে ওই মেয়েটা বের হয়েছে। হ্যাঁ, মানে ওই পাশে আর কি মেয়েটা দাঁড়ানো ছিল, কৃপার বয়সী একটা মেয়ে। তো স্কুল ব্যাগগুলো আছে না, সেই স্কুল ব্যাগগুলো ওর সামনে এইভাবে নেয়া। এবার ওই স্কুল ব্যাগের ওই চেইনের সাথে আমার ওই জামার ওই লেজুরটুক আটকে গেছে। ওই মেয়েটা এমন বোকার বোকা। হুম, ও তো আমাকে বলবে যে দিদি আমি জামাটা খুলে দিচ্ছি, বা আমি টানাটানি করছি। আমি বুঝতেই পারছি না প্রথমে যে জামাটা আমার কিসের সাথে আটকালো, ভেতরটা না অন্ধকার মতো ছিল। হুম, তো ও আমাকে একবারও বলছে না যে দিদি বা আন্টি আমি নামছি, বা দাঁড়াও আমি ছাড়িয়ে দিচ্ছি, জামাটা আমার চেনের সাথে আটকে গেছে বা কিছু। ও চুপ করে দাঁড়িয়ে রয়েছে। পরে যখন আর কি আমার খেয়াল হলো, তখন দেখি ওই মেয়েটা বোকার মতো এরকম ট্রেনে দাঁড়িয়ে রয়েছে, আর আমি প্ল্যাটফর্মের উপরে আর ওই মেয়েটা ট্রেনের উপরে। তো একটা ট্রেন কোনটুকু সময় একটা প্ল্যাটফর্মে দাঁড়ায়? হাবড়াতে মনে হয় 1 মিনিট না জানি 2 মিনিট, 2 মিনিট মনে হয় দাঁড়ায় না। হ্যাঁ, তোমরা তো জানোই যে লোকাল ট্রেনগুলো খুব কম সময় দাঁড়ায়। যাই হোক, ওইটুকু সময়ের মধ্যে আমি তো জামাটা ধরে প্রথমে টানাটানি করছি, পরে যখন আমার খেয়াল হলো যে ওর চেইনের সাথে আটকে গেছে, হ্যাঁ, আমি তো জামা ধরে টানাটানি করছি, জামা তো আর খুলতে পারছি না। আর ওই মেয়েটা কিছু বলেও না, বা হাত দিয়ে খোলারও চেষ্টা করছে না, ও চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমি ওর মানে ভাব মূর্তি কিছুই বুঝলাম না। হ্যাঁ, ও চুপ করে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে আমার মাথার মধ্যে ঢুকলো, হঠাৎ করে আমার মাথার মধ্যে ঢুকেছে যে ট্রেন যদি এখন ছেড়ে দেয়, হ্যাঁ, তাহলে তো আমি একদম শেষ। আমি তো পুরো মানে উল্টি পাল্টি খেয়ে ট্রেনের তলায়।
ট্রেন তো এখনই ছেড়ে দেবে, সবাই ওঠানামা করছে আর সবাই শুধু বলছে জামা আটকে গেছে, জামা আটকে গেছে, এই কথাই শুধু সবাই বলছে। কেউ মানে জামাটা খোলার চেষ্টা করছে না, কারণ সবাই তো ওঠানামা করছে। ওই মুখে, দরজার মুখে কে আমাকে সাহায্য করবে, বুঝেছো? কারণ সবাই ওঠানামা করছে, সেই নিয়ে সবাই ব্যস্ত, শুধু মুখে সবাই বলছে জামা আটকে গেছে, জামা আটকে গেছে। হ্যাঁ, এবার আমি তারপর কি করলাম, আমার মাথার মধ্যে যেই ঢুকলো যে না আমাকে কিছু একটা করতে হবে, ট্রেনটা ছেড়ে দিলে আমি তাহলে উল্টি পাল্টি খেয়ে পড়বো, আমি জোরে হ্যাচকা টান ওই জামাটাকে ধরে এইভাবে টানলাম। আমি আমার জামা ছিঁড়ে মানে আমার জামা ছিঁড়লে ছিঁড়ুক, আমার কোনো উপায় নেই, জামাটাকে এখন টেনে হিঁচড়ে আমার নিজেকে বাঁচাতে হবে। তো সেটাই করলাম। কি যে জোরে আমি এই জামাটাকে টান দিয়েছি, নতুন জামা তো, মানে আমার গায়ের যত শক্তি ছিল সেই দিয়ে আমি এইভাবে করে মানে জামাটাকে টেনে ছিঁড়ে তারপরে আর কি নিজেকে বাঁচালাম। আর ওই মেয়েটা তাকিয়েই রয়েছে এইভাবে, আমি যে জামাটা এত জোরে টানাটানি করছে ও এইভাবে তাকিয়েই রয়েছে, ও কিছু করছেই না। আর আমি না ওকে কিছু মানে বলবো যে সেটাও বলার আর কি পাচ্ছি না, সুযোগ পাচ্ছি না। আমার তখন মনে হচ্ছে যে না আমার জামা আটকে গেছে, আমাকেই খুলতে হবে, আমাকেই কিছু একটা করতে হবে, ট্রেন যদি ছেড়ে দেয় আমি তাহলে কেস খাবো, আমি ট্রেনের নিচে পড়ে যাব, ওইটা আমার মাথায় ঘুরছে। সবাই শুধু বলেই যাচ্ছে জামা আটকে গেছে, জামা আটকে গেছে, এই কথাই শুনছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করছে না। তো জামাটা যখন ছিঁড়ে গেল তখন লোকজন দেখি এগিয়ে এসছে, মানে মেয়েরাই, আমি তো লেডিস কম্পার্টমেন্টে ছিলাম, ওরা সবাই এসে ইস তোমার জামাটা ছিঁড়ে গেছে, জামাটা ছিঁড়ে গেছে এরকম বলছে। তখন দেখি কি ওই মেয়েটা নেমেছে, তখন মানে ট্রেনটা ওই মানে ছেড়ে দেওয়ার একটু আগে মেয়েটা নামলো। হ্যাঁ, আমার তখন মাথাটা যা গরম হয়েছে না, আমি তারপরে ওকে আমি বললাম, আমি তুমি ব্যাগটাকে ঠিক করে নিতে পারো নি তুমি? হ্যাঁ, কৃপার বয়সী একটা মেয়ে, আমি বললাম যে তুমি কি ব্যাগটা ঠিক করে নিতে পারো নি, চেইনে যে এই যে জামাটা আমার আটকে গেল, তুমি পুরো কিম্বুত কিমাকার মতো দাঁড়িয়ে রয়েছো, হ্যাঁ কিছুই করতে পারলে না, চুপ করে রয়েছে, কিচ্ছু বলেনি, চুপচাপ কাচুমাচু দিয়ে মাথা নিচু করে হেঁটে চলে গেল। কী বা বলবো, কৃপার বয়সী একটা মেয়ে, আর কি বলবো, বুঝেছো? এমন বোকার বোকা ও, ও তো আমাকে বলবে যে আন্টি আমিও হাবড়াতে নামবো, আপনি এরকম জামাটা টানাটানি করবেন না, আমি হাবড়াতে, তো আমি এখানে নামবো তো প্ল্যাটফর্মে, তারপরে আমি আপনাকে খুলে দিচ্ছি বা কিছু, এইসব কথা তো কিছু বলবে। আর যখন তোমার প্ল্যাটফর্ম চলে এসছে, স্টেশন যখন চলে এসছে, ও প্ল্যাটফর্মে না নেমে ট্রেনেই দাঁড়িয়ে রয়েছে, ওইটুকু সময়ের মধ্যে, বুঝেছো? ও প্ল্যাটফর্মে না নেমে ট্রেনেই দাঁড়িয়ে রয়েছে। আমি মনে করছি ও বোধহয় নেক্সট স্টেশনে নামবে, পরের স্টেশনে নামবে, আমি সেটা মনে করেছি। ও যে এরকম ক্যাবলার মতো ওখানে দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ সে আমার মাথায় তো ওইসব ঢোকেনি, আমি ভেবেছি ও ও চলে যাবে। হ্যাঁ, ওর কোনো তাপ উত্তাপ কিছুই নাই। কত রকমের যে পাবলিক আমি দেখি, সেই কথাই আর কি বলছিলাম। বাইরে বের হই তো এখন, তো অনেক রকমের মানুষের সাথে দেখা হয়, অনেক অভিজ্ঞতা হয়, বুঝেছো? কত রকমের মানুষ যে দেখি, কত কিছু যে সহ্য করতে হয়। সব সময় তো সব জায়গায় ঝগড়া করা যায় না, ঝগড়া করে কি হবে? এই যে জামাটা ছিঁড়ে গেল, ওই মেয়েটার সাথে ঝগড়া করলে আমার কি হতো? আমার জামাটা কি জোড়া লাগতো? কিন্তু ওকে আমার দুটো কথা বলা উচিত ছিল, বলতে হয়, কিছু সময় চুপচাপ থাকলে হয় না, মাঝে মধ্যে একটু উত্তর দিতে হয়। তা ওই টিপার বয়সী একটা মেয়ে, বাচ্চা মেয়ে, কী বা বলবো, ওইটুকুই বললাম শুধু, যে তুমি স্টেশনে নামবে এইটুকু কি তোমার বোধ বুদ্ধি নেই? সেটা তো তুমি বলবে আমাকে যে আমি নামবো বা কিছু, যে জামাটা ধরে টানাটানি করো না। আমি কি ভয় পেয়ে গেছি জানো? আমার সেই কথা মনে পড়লে আমার এখনও হাত পা কাঁপতে থাকে, আমার মাথার মধ্যে শুধু ঘুরছে এখনই যদি ট্রেনটা ছেড়ে দেয় আমি তাহলে উল্টি পাল্টি খেয়ে পড়ে যাব। হ্যাঁ, সেইটাই আমার মাথার মধ্যে শুধু ঘুরছে। হ্যাঁ, ওই মেয়েটা দাঁড়িয়ে রয়েছে তো দাঁড়িয়েই রয়েছে ট্রেনে, আর আমি প্ল্যাটফর্মে, ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েই আমি জামা ধরে টান দিয়েছি। হ্যাঁ, এরকম যে কত রকমের কত ঘটনা ঘটে, প্রতিদিন এরকম এক একটা ঘটনার সাক্ষী আমি থাকি। তো প্রতিদিন যদি তোমাদের সাথে এই গল্প আমি শেয়ার করি তাহলে আমার একটা ব্লগ হয়ে যায়। আরেকদিন জানো তো, আমি ট্রেনে উঠেছি, মানে এত আসার সময় ট্রেনে ভিড় হয় না, ট্রেনে ওঠার পরে আমি পুরো সাইডে দাঁড়িয়ে রয়েছি, যেইভাবে দেখবে আর কি সবাই এরকম ট্রেনের বাইরের দিকে আর কি ঝুঁকে থাকে না, এরকম আর কি মনে হয় যেন ট্রেন থেকে পড়ে যাবে, সাইডে সবাই হ্যান্ডেলগুলো ধরে এরভাবে ঝুলে ঝুলে যায়। আমি একদিন সেইভাবে এসেছি। আমি যখন মানুষদেরকে আগে ওইভাবে ঝুলতে দেখতাম আমি ভাবতাম ওদের কত সাহস, ওরা কি করে এইভাবে ঝুলে ঝুলে যাচ্ছে।
কিন্তু আমার সাথে ওরকম হয়েছে। আমি ট্রেনে ওঠার পরে কেউ ভেতরের দিকে সরছেই না, কেউ সরছে না, কেউ তোমাকে জায়গা দেবে না, কেউ সরবে না, প্রচণ্ড ভিড় হয় আর লেডিস কম্পার্টমেন্টে প্রচণ্ড ঝামেলা হয়। তো কেউ সরছেই না, ভিতরের দিকে কেউ যাচ্ছে না। তারপরে আমি দেখছি, মানে আমি তখন ভাবছি যে ট্রেন তো এখনই ছেড়ে দেবে, হ্যাঁ। তখন আমি শক্ত করে ওই মানে 2 হাত দিয়ে দুটো রড আছে না, ওই উপরে একদম লাস্টের দিকে রড, না সরি রড না, হ্যান্ডেলগুলো লাস্টের দিকে যে হ্যান্ডেল থাকে একদম গেটের পাশে লাস্টের দিকে যে হ্যান্ডেল, ওই দুটো আমি এইভাবে শক্ত করে ধরে রয়েছি। কেউ সরছে না, আমি যদি একটা পা এদিক দিই আমি ট্রেনের বাইরে। আমি এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে রয়েছি। তারপরে যখন ওই ইসের দিকে আসলো, দুর্গানগর না জানি বিরাটি, এই দিকে যখন আসলো তখন আমি ওই আস্তে আস্তে করে ভেতরের দিকে চলে গেলাম। তার আগে আমি কোনো সুযোগই পাচ্ছিলাম না ভেতরের দিকে যাওয়ার। কতবার ওদেরকে রিকোয়েস্ট করলাম, ভেতরের দিকে কিন্তু জায়গা আছে সিটের এই দিকে, হ্যাঁ, কিন্তু কেউ ওই দিকটায় যাবে না, ওই সবাই নামবে তো, তাই গেটের পাশে সব জড়ো হয়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ। তো আমি ওদেরকে কত রিকোয়েস্ট করলাম যে তোমরা একটু ভেতরের দিকে যাও, আমি তো অনেকটা দূরে নামবো, আমাকে একটু ভেতরের দিকে যেতে দাও, কেউ সরেনি। তো আমি তারপরে ওই দুটো হ্যান্ডেল ধরে না শক্ত হয়ে দাঁড়িয়েছিলাম। তো আমার না সেই কথা মনে পড়লে এখনও ভয় লাগে, মানে আমি কেমন যেন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছি। বাড়িতে আসার পর না আমি কৃপার বাবাকে এই গল্প করছিলাম, ওরা তো আমাকে বকাবকি করছে কেন ওইভাবে আমি উঠেছি। বলে যদি তুমি পড়ে যেতে, এমনিতেই তুমি নরম চরম মানুষ, যদি পড়ে যেতে কি হতো, তুমি কেন ওইভাবে উঠেছো, তুমি পরের ট্রেনে আসতে বা কিছু অন্য ব্যবস্থা করতে, ওইভাবে কেন এসছো। আমি বললাম প্রত্যেকটা ট্রেনে ওই রকম ভিড়, প্রত্যেকটা ট্রেনে, আমার কোনো উপায় ছিল না। রাতে আমি যখন ঘুমাতাম তখনও যেন আমি আটকে উঠতাম যে আমি ওরকম লাস্টে ওরকম হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছি, এক পা সরলেই আমি একদম পুরো বাইরে, হ্যাঁ। মানে কাজটা তো আমি ঝোঁকের মাথায় করেছি, কিন্তু ওইটা না নিয়ে আমার আর কি খুব টেনশন হতো আর কি, ভয় হতো যে আমার তো এরকম করে আসা উচিত হয়নি, আমি কেন সেদিন এই রিস্কটা নিলাম, যদি আমি পড়ে যেতাম। এবার দেখো ওই যে বাইরে গেলে, কাজ করতে গেলে তখন কত কিছুর মানে সম্মুখীন হতে হয়, তখন মানে বুঝতে পারি জিনিসটা ভুল হচ্ছে, তবুও আমাদের উপায় থাকে না। যারা সবসময় এরকম বাইরে গিয়ে আর কি কাজ করো তারা ব্যাপারগুলো বুঝতে পারবে। কালী জুবান। বন্ধুরা এখন প্রায় 3:45 বাজে। আমাদের আগামীকাল সকালবেলা আন্দামান যাওয়ার কথা। আমাদের সকাল 9টায় ফ্লাইট। এবার ফ্লাইট আদৌ চলবে কিনা জানি না, ক্যান্সেলও হয়ে যেতে পারে, কারণ গত 2-3 দিন ধরে প্রচুর ফ্লাইট ক্যান্সেল হচ্ছে। আমরা তো এর আগেও একবার টিকিট কেটেছিলাম 9 তারিখে, সেটা স্পাইস জেটে ছিল, তাই তো, তো সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তারপর আমরা ইন্ডিগোতে টিকিট কাটলাম, তো সেটাও হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। কালী জুবান। আমি কেন এইভাবে কথা বলছি জানো? এরকম করে কথা বলো, তোমার মুখে কোনো ভরসা নেই। কথা বলো, এরকম করে কথা বলো। দাঁড়াও, আরে নাটক করো না তো, এরকম করে ধরে আছি, নাটক করো না। আমি নাকি মুখ থেকে বলো এরকম করেই বলবা। দাঁড়া কথা বলতে দে। আমি নাকি মুখ থেকে যেটা বের করি সেই কথাটাই সত্যি হয়, আমার ছেলে মেয়ের কথা। এর আগে আমি তোমাদেরকে ব্লগে বলছিলাম না যে আমি যা বলি তাই নাকি সত্যি হয়, সেই জন্য সবাই আমার উপরে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এই যে এই কারণে ছেলে মেয়ে বর শুধু বলবে আমি খারাপ যে কথাগুলো বলি, নেগেটিভ যে কথাগুলো বলি সেগুলো নাকি সব ঠিক হয়, তাই আমাকে কথা বলতে দেবে না। ওই যে জামাটা ছিঁড়ে গেল সেদিন, তার 10 মিনিট আগে আমি একটা মেয়েকে বলছিলাম যে ট্রেনে এত ভিড় হয় জামা অবধি ছিঁড়ে যায়, ওই জামাটা ছেঁড়ার আগে। তখন আমি মনে হয় গুমার ওই দিকটাতে ছিলাম, ট্রেনটা তখন গুমাতে ছিল, সেই সময় আমি একটা মেয়েকে বলছিলাম যে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, জামা ছিঁড়ে যায়, তারপরে ওই চুল যদি ঠিকমতো বেঁধে না ওঠে চুলকে অবধি মানে চুল টেনে টুনে কে কোথায় যে চুলে টান দেবে, বুঝেছো, এইসব গল্প করছিলাম। 10 মিনিট পরে আমার নিজেরই জামাটা ছিঁড়ে গেল। তাই কৃপা অর্জুন শুধু বলবে তুমি মুখে কোনো খারাপ কথা বলবে না, তুমি যে কথাটা যখন বলো সেই কথাটাই ঠিক হয়। কিছুদিন আগেই বলছো যে আমার যাওয়ার একটু ইচ্ছা নেই, আমার ব্যাগ গোছাতে হবে, আমার একটু ইচ্ছা নেই, এর জন্য এখন ফ্লাইট সব ক্যান্সেল হয়ে যাচ্ছে তোমার জন্য।
আমার জন্য ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। কালি জোবান। কালি জুবান আমার। তোমার নামে কালি জোবানই লাগবে এখন। যাই হোক, দেখি কি হয়। যাওয়া হলেও দেখতে পাবে, না হলেও দেখতে পাবে। কয়েকদিন যাবৎ ফ্লাইটে তো খুব ঝামেলা হচ্ছে, অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে। জানি না আমাদের যাওয়া হবে কি না। আমাদের ফ্লাইটও হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। বাড়িতে এখন এই নিয়ে আলোচনা চলছে। আর কৃপা অর্জুনের সেই জন্য মন খারাপ। তোমরা তো শুনতেই পেলে, অর্জুন আমাকে বলল কালি জোবার। তো আমি ওদেরকে আর কি বলছিলাম যে আন্দামানে তো সেরকম কিছু দেখার নেই, ওই এক সমুদ্র আছে, আমার ওখানে না যেতে ইচ্ছে করে না, অনেক টাকা পয়সা খরচা হয়ে যাবে, তার থেকে অন্য কোনো একটা জায়গা থেকে ঘুরে আসলে ভালো হতো। তো এই কথা বলার কয়েকদিন পর আমাদের স্পাইস জেটের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। আমি বাড়িতে যে সমস্ত নেগেটিভ কথাগুলো বলি সেগুলো নাকি সব সত্যি হয়, তাই ছেলে মেয়ে বলেছে যে তুমি মুখ থেকে কোনো কথা বের করবে না, তুমি মুখ থেকে যে কথাটা বলো সেই কথাটা ঠিক হয়। যাই হোক, যদি আমাদের যাওয়া হয় তাহলেও তোমরা দেখতে পাবে, আর যদি ফ্লাইট ক্যান্সেল হয় তাহলেও তোমরা জানতে পারবে। আর এখন আমি রুটি ঘুগনি করছি, আজকে ডিনারে রুটি ঘুগনি খাবো। আজকে জানো তো আমি একটা খুব ভালো কাজ করেছি। কাজটা ঠিক আমি করিনি, সেটা বললে ভুল বলা হবে, কিন্তু অন্য আরেকজনকে পুশ করেছি কাজটা করার জন্য। পাশে যে সুইটি থাকে ওদের বাড়িতে তো কুকুর রয়েছে, তো কুকুরে 4টে বাচ্চা দিয়েছে, 2টো বাচ্চা মারা গেছে আর 2টো বাচ্চা আছে। তো সারা দিন রাত ওই বাচ্চাগুলো যেন তো খুব কান্নাকাটি করে। আজকে আমি ওদেরকে ডেকে বললাম যে এই বাচ্চাগুলোকে ডাক্তারের কাছে নিয়ে যাও, ওদের কোনো একটা অসুবিধা হচ্ছে। ওরা বলল ওদের কারো হসপিটালে যাওয়ার সময় নেই। তারপর আমি কৃপাকে বললাম যে তুই এই বাচ্চাগুলোকে একটু হসপিটালে নিয়ে যাস, পশু হসপিটালে নিয়ে যাস। তো কৃপা বলল যে দুপুরবেলা আমি ভাত খেয়ে তারপরে বাচ্চাগুলোকে নিয়ে যাব। তো আমার এই কথা শুনে এই যে আমার বাড়ির পাশের ঘরে যে মেয়েটা ভাড়া থাকে, ও নতুন এসছে, ও বলল আন্টি আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। ও সাথে সাথেই তখনই বাচ্চাগুলোকে ডাক্তারের কাছে নিয়ে গেল। আমি ওই উঠোনে দাঁড়িয়ে জোরে জোরেই তো বলছিলাম সুইটির মাকে ডাক্তার দেখানোর কথা, ও ঘর থেকে সমস্তটা শুনতে পেয়েছে। তো ও সেগুলো শুনেই না সাথে সাথে বাচ্চাগুলোকে ডাক্তারের কাছে নিয়ে গেল, ওষুধ কিনে দিয়েছে। আমি কাজটা করিনি ঠিকই, কিন্তু অন্য আরেকজনকে উৎসাহ দিয়েছে। তো ওরা যদি কেউই এই কাজটা না করতো তাহলে তো আমি কৃপাকে দিয়েই এটা করাতাম। ওদেরকে সেটাই বললাম, বাড়িতে শুধু পেট রাখলেই হয় না, তার সঠিক যত্ন আত্মীয় করতে হয়। যে কাজটা আমি করতে পারবো না, মানে আমি শখ করে বাড়িতে কোনো একটা কিছু আনলাম, সেটা ঠিকমতো আমি যত্ন আত্তি করতে পারছি না, কিন্তু হুজুগের মাথায় কাজটা করে ফেললাম, সেই সব কাজ না করাই ভালো। বাড়িতে পেট থাকলে তার অনেক সেবা যত্ন করতে হয়। একটা বাচ্চার পেছনে যা না খাটতে হয়, একটা পেটের পেছনে তার থেকে বেশি খাটতে হয়। একটা পশুর সাথে সম্পর্ক হোক বা একটা মানুষের সাথে সম্পর্ক হোক, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু একটা যত্নের দরকার। সেই যত্নটা যদি হারিয়ে যায় তখনই কিন্তু সম্পর্ক শেষ হয়ে যায়। আর সবথেকে বড় কথা হলো, আমি যে জিনিসটা যত্ন নিতে পারবো না বা যে সম্পর্কের আমি যত্ন নিতে পারবো না, সেগুলোর মধ্যে না জড়ানোই ভালো। হুজুগের মাথায় কাজগুলো আমরা অনেকে অনেক সময় করে ফেলি, তারপর দেখা যায় সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, ওদেরকে ডাক্তার দেখানো হয়েছে, তো সেই জন্য আমার বেশ ভালো লাগছে। আমি যদি ডাক্তারের কথা না বলতাম তাহলে হয়তো ডাক্তার দেখানো হতো না ওদেরকে, কিন্তু আজকে আমি কথাটা বলাতে ওদেরকে ডাক্তার দেখানো হয়েছে, তাই নিজের কাছে নিজেরই ভালো লাগছে। আর আমি তো এখন ঘরের কাজকর্ম করছি, তারপরে ব্যাগ গোছানোর কাজ করছি। এখন আমার যে আর কি সাইড ব্যাগটা রয়েছে, যেই ব্যাগটা আমি সব সময় কাঁধে নিয়ে ঘুরে বেড়াই, তো সেই ব্যাগের মধ্যে অনেক কিছুই থাকে, তো সেগুলোই আর কি ঠিকঠাক মতো গুছিয়ে নিচ্ছি আর চুটিয়ে ঘরের কাজকর্ম করছি, কারণ কালকে সকালবেলা বের হতে হবে। তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম, ওই যে দেখো আমি কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম, কত কাজ। এখনও বারান্দার যে গাছগুলো রয়েছে সেগুলোতে জল দিতে হবে, তারপরে নিজের জামা কাপড় কিচ্ছু বের করিনি এখন অবধি। ভাল লাগছে না আমার আর, মানে একটার পর একটা হুটোপাটি করে কাজ করছে, তো সেই জন্য ভাল লাগছে না। জামা কাপড়গুলো বের করে দেই, তারপরে আর কি কি করতে হবে এখন আর মনে করতে পারছি না, কিন্তু অনেক কিছু করতে হবে এটাই শুধু জানি। 3 তলার ঘরের দরজা, ছাদের দরজা সব আটকে দিলাম সকালবেলার দিকে, আর
এই মানে 3 তলার দিকে আর আসবো না। ব্যাগ তো গোছাচ্ছি, এই জামারগুলো সব বের করলাম। আর ওই কসমেটিক্স কি নিয়েছিস? কি আমি আর মাথা খাটাতে পারছি না, কি দুল নেব জানি না। ওই বড় বড় ঝোলা ঝোলা দুলগুলো নিয়ে নে। আমার ওই ওই যে ম্যাক্স থেকে কিনেছিলাম সেগুলো নিচেই আছে। আর ক্রিম ট্রিম সব নিয়েছিস? আয়রন করা জামা কাপড় আলমারিতে থাকলেও নষ্ট হয়ে যায়। এই যে এটা কেমন হয়ে গেছে, ধুর এখন আর কিছু করার নেই, যেরকম যা আছে নিয়ে যাই। ফাইনাল প্যাকিংয়ের চাপে আমার অবস্থা কাহিল। আমি তো পুরো শয্যাশায়ী, একটার পর একটা ঘরের কাজকর্মও করতে হচ্ছে, তারপরে কি কি নিতে হবে সেগুলোও মাথায় রাখতে হচ্ছে। কৃপাই প্যাকিংগুলো করে, কিন্তু কৃপাকে তো বলে দিতে হয়, তারপর হাতের কাছে এটা ওটা এনে দেই। কোথাও যাওয়ার আগে আমার ঘরে এইরকমই তাণ্ডব চলে, মানে একদিকে সংসারে কাজকর্ম থাকে, অন্যদিকে এই প্যাকিংয়ের ঝামেলা। আর দেখো চারদিক কীরকম অগোছানো। কালকে যতক্ষণ অবধি আমরা না বের হব ততক্ষণ অবধি এরকম অগোছানোই থাকবে। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে।